বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা অতি সত্বর অনলাইন ক্লাসটিতে যুক্ত হও। যারা যুক্ত হয়েছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ী, আপনাদের সকলকে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমরা প্রথমেই ধারাবাহিকভাবে শিক্ষক পরিচিতি পর্ব। মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা চাটখিল, নোয়াখালী। শ্রেণী নবম দশম, বিষয় কৃষি শিক্ষা, অধ্যায় চতুর্থ, কৃষিজ উৎপাদন। আজকের পাঠ হলো তৃতীয় পাঠ, অর্থাৎ নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের তৃতীয় পাঠে কৃষিজ উৎপাদন নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা এখানে দুইটা চিত্র লক্ষ্য করতে পারলাম। আমাদের বাম পাশের যে স্থির চিত্র আছে সেখানে বিভিন্ন ফল, বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ফল। ডান পাশে এটা হলো আনারস বাগান, সারিবদ্ধভাবে আনারসের চারা দেখানো হয়েছে। প্রথম চিত্রে ফলগুলির নাম, বিভিন্ন ফল, এর মধ্যে আছে আম, জাম, কলা, কমলা, তরমুজ, আনারস ইত্যাদি। ডান পাশের চিত্রে রয়েছে আনারস ফলের চাষ পদ্ধতি, চাষ করা হয়েছে। তাহলে আজকের পাঠ হলো আমাদের আনারস চাষ। আজকের পাঠ হলো আনারস চাষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো আনারস চাষের অর্থনৈতিক গুরুত্ব বলতে পারবে, আনারসের বিভিন্ন জাতের নাম বলতে পারবে, আনারস উৎপাদনের প্রযুক্তিগুলি বিশ্লেষণ করতে পারবে। বর্তমানে বাংলাদেশে আনারস একটি অর্থকরী ফসল। বাণিজ্যিক ফল হিসাবেও আন্তর্জাতিক বাজারের ব্যাপক কদর রয়েছে। তাহলে প্রথমে আমরা আনারসের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করছি। বর্তমানে বাংলাদেশে আনারস একটি অর্থকরী ফসল। এই ফল বিদেশে রপ্তানি করা হয়। বাণিজ্যিক ফল হিসাবে আন্তর্জাতিক বাজারের ব্যাপক কদর বা ব্যাপক চাহিদা রয়েছে। প্রক্রিয়াজাতকৃত খাবারের মধ্যে যেমন জুস, জ্যাম, জেলি তৈরি হওয়ায় পৃথিবীর সর্বত্রই আনারসের বিশেষ গুরুত্ব রয়েছে। আনারস রপ্তানি পণ্য হিসাবে আন্তর্জাতিক বাজারে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে আনারস অর্থনৈতিক গুরুত্ব, এটা একটা বাংলাদেশে একটি উৎপাদনকারী একটি ফল। বর্তমান বাংলাদেশে আনারস একটি অর্থকারী ফসল হিসাবে পরিচিত। বাণিজ্যিক ফল হিসাবেও আন্তর্জাতিক বাজারের ব্যাপক কদর রয়েছে। প্রক্রিয়াজাতকরণ খাদ্য বা খাবার যেমন জুস, জ্যাম, জেলি ইত্যাদি তৈরিতে আনারস ব্যবহৃত হয়। এই জন্য পৃথিবীর সর্বত্রই আনারসের প্রচুর বিশেষ গুরুত্ব রয়েছে। আনারস রপ্তানি পণ্য হিসাবে আন্তর্জাতিক বাজারে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং আনারস থেকে তৈরিকৃত জুস, জ্যাম, জেলি ইত্যাদি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। এখন আসবো আমরা আনারসের জাত। আমাদের দেশে যে আনারস হয়ে থাকে, আমরা এখানে তিনটা জাত দেখলাম। প্রথমটার নাম হলো হানি কুইন, দ্বিতীয়টা হলো জায়েন্ট কিউ, তৃতীয়টা হলো গোরা শাল। তাহলে আমরা তিন জাতের আনারস দেখতে পাই। হানি কুইন
জায়ান্ট কিউ এবং গোড়া শাল। হানি কুইন, জায়ান্ট কিউ এবং গোড়া শাল, তাহলে 3 জাতের গোড়া শাল 3 জাতের আনারস দেখা যায় আমাদের দেশে। বাংলাদেশে আনারসের 3টি জাত রয়েছে, হানি কুইন, জায়ান্ট কিউ এবং গোড়া শাল। এই 3 জাতের আনারস আমাদের দেশে চাষ করা হয়। আমরা এখানে একটা চিত্র দেখলাম, জমি তৈরি করা হচ্ছে। কোন মাটিতে আনারস চাষের জন্য ভালো? দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে আনারস চাষের জন্য ভালো হয়। বেলে দোআঁশ এবং দোআঁশ মাটিতে আনারস চাষের জন্য ভালো বা আনারস চাষ উপযোগী। চাষকৃত জমির মাটি কেমন হবে? মাটি হতে হবে ঝুরঝুরে, মাটিটা হতে হবে ঝুরঝুরে, সমতল এবং উঁচু থাকতে হবে যাতে বৃষ্টির পানি না জমে। তারপরে হলো, দেখো এখানে আনারস চাষ করা হয় কিভাবে। প্রথমে জমিটাকে ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুর করে নিতে হবে। এরপরে একটা নির্দিষ্ট দূরত্বে এটাকে বেড তৈরি করে নিতে হবে। প্রত্যেকটি বেড থেকে বেডের দূরত্ব সমান থাকবে এবং এই বেডের নালা থাকবে, নালা দিয়ে যেন পানি নেমে যেতে পারে সেই জন্য নালার ব্যবস্থা করতে হবে। এবার চারা রোপণের জন্য জমির বেড কেমন হবে? জমির বেডটা হতে হবে, দেখো জমির যে বেড হবে 15 সেন্টিমিটার, অর্থাৎ বেড থেকে বেডের দূরত্ব হবে 15 সেন্টিমিটার। সরি, বেড একটি চারা থেকে আরেকটা চারার দূরত্ব 15 সেন্টিমিটার। বেড থেকে বেডের দূরত্ব হবে 1 মিটার। বেড থেকে বেডের দূরত্ব হবে 1 মিটার। জমিতে 15 সেন্টিমিটার উঁচু। আর যে নালা করা হবে বা যে বেড করা হবে, বেডের পাশে বেডের জমিতে 15 সেন্টিমিটার উঁচু এবং 1 মিটার প্রশস্ত, 15 সেন্টিমিটার উঁচু এবং 1 মিটার প্রশস্ত একটি বেড তৈরি করতে হবে। বেড তৈরি করে এক বেড থেকে আরেক বেডের দূরত্ব কত হবে? এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে 100 থেকে 50 সেন্টিমিটার। এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে 100 থেকে 50 সেন্টিমিটার। পাহাড়ে আনারস চাষ করতে হবে কি? কম ঢালু জমি নির্বাচন করতে হবে। ঢালু জমিতে কোদাল দিয়ে মাটি আলগা করা যাবে না। তাহলে আমরা আনারস চাষ পদ্ধতির জন্য জানলাম যে প্রথমত আনারস চাষের জন্য বেলে মাটি বা দোআঁশ মাটি অথবা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। প্রথম জমিটাকে ভালোভাবে চাষ দিয়ে এবং মই দিয়ে মাটি ঝুরঝুর করে নিতে হবে এবং উঁচু স্থানে উঁচু থাকতে হবে। যেমন যে জমিতে আনারস চাষ করা হবে তা মূল ভূমি থেকে, অর্থাৎ সমতল ভূমি থেকে একটু উঁচু হতে হবে যাতে করে বৃষ্টির পানি জমতে না পারে। মাটি ঝুরঝুর করে চাষ শেষ হলে আনারসের কি করতে হবে? একটা 1 মিটার দূরত্ব এবং 15 সেন্টিমিটার প্রশস্ত বিশিষ্ট বেড তৈরি করে নিতে হবে। বেড তৈরি করতে হবে এবং প্রতিটা চারা থেকে চারার দূরত্ব হবে 150 থেকে 100 সেন্টিমিটার। বেডের দূরত্ব, চারার দূরত্ব এক বেড থেকে আরেক বেডের দূরত্ব 15 থেকে 100 সেন্টিমিটার। আর বেড যেটা তৈরি করা হয়, বেডের প্রস্থ হবে 15 সেন্টিমিটার এবং বেডের উচ্চতা হবে 1 মিটার। প্রত্যেকটি বেড তৈরি করে এবং নালা করে দিতে হবে যেন পানি নেমে যেতে পারে, অর্থাৎ পানি যেন জমা হতে না পারে। আবার পাহাড়ি এলাকায়, বিশেষ করে যেখানে পাহাড়ি অঞ্চলে আনারস চাষ করা হবে সেখানে কম ঢালু জায়গায় জমি নির্বাচন করতে হবে। ঢালু হলে জমিতে কোদাল দিয়ে মাটিটাকে আলগা করা যাবে না। মাটিটা যেন বৃষ্টির পানিতে যেন মাটি ভেঙে না পড়তে পারে সেজন্য মাটি আলগা করা যাবে না। আমরা কি করব? তোমরা লক্ষ্য করো, এখানে আমরা আবার দেখো চারা নির্বাচন। চারা দুইভাবে নির্বাচন করা যায়। যে একভাবে হলো চারা উৎপাদন করা যায়, আরেকভাবে হলো যে ফলের যে অংশ এটা থেকেও নির্বাচন করা যায়। আমরা দেখব কিভাবে তৈরি করা যায়। আনারস বংশ বিস্তার করে কিভাবে? আনারস বংশ বিস্তার করে অঙ্গজ উপায়ে আনারস বংশ বিস্তার করে থাকে। আনারস অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে। আনারস গাছের চারা 7 ধরনের চারা হয়। একটা চারাকে সাকার বা তেওড় বলে। আনারস গাছে 4 ধরনের চারা হয়ে থাকে। এই চারাকে সাকার বা তেওড় বলে। আনারস গাছে 4 ধরনের চারা হয়ে থাকে। এই চারাকে আনারস গাছ সাকার বা
তেওড় বলে। যেমন দেখো এখানে আনারস, এটা একটা গাছ, গুড়ি বা বুয়ে ছাড়া, পার্শ্ব ছাড়া বা কাণ্ডের কেকড়ি ছাড়া। এখানে দেখো কাণ্ডের সাথে পাশেই এভাবে ছোট ছোট চারা উৎপন্ন হয়। লক্ষ্য করো, তোমরা দেখবে বাড়িতে, তোমাদের বাড়িতে, অনেকের বাড়িতে আনারস গাছ আছে। তারপরে চারার বোটা যেখানে ফল বের হয়, এটা এক প্রকার চারা, এখান থেকে আনারস গাছের জন্ম হয়। আবার মুকুট, আনারস গাছের যে মুকুট আছে, মুকুটটা কেটে এটাকে চারা তৈরি করা যায়। তাহলে 4 ধরনের চারা হয়। এক ধরনের হলো এই আনারস গাছের গোড়া বা গুড়ি বা বুইয়ের চারা বলা হয় এটাকে। গোড়া থেকে, এখানে কাণ্ডের গোড়া থেকে এক প্রকার চারা উৎপন্ন হয়। এরপরে পাশে গোড়ার পার্শ্ব থেকে পার্শ্ব চারা উৎপন্ন হয়। তারপর বোটা চারা উৎপন্ন হয়। তো প্রথম হলে আমরা মুকুট চারা, ফলের মাথায় যে চারা হয় তাকে মুকুট চারা বলা হয়। ফলের মাথায় যে চারা হয় তাকে বলা হয় মুকুট চারা। বোটা চারা হলো ফলের গোড়া বা বোটা থেকে, বোটার উপর থেকে যে চারা বের হয় তাকে বোটা চারা বলা হয়। এরপর হলো পার্শ্ব চারা, বোটার নিচে কিন্তু মাটির উপরে কাণ্ডের সাথে যে চারা তৈরি হয় তাকে পার্শ্ব চারা বা কাণ্ডের কেকড়ি চারা বলা হয়। আর সর্বশেষ হলো গুড়ি চারা। গাছের গোড়া থেকে মাটি ভেদ করে, যে চারা বের হয় তাকে গোড়ার কেকড়ি ছাড়া বা বুইয়ের ছাড়া বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আনারস চাষের জন্য তুমি কিভাবে, কোথায় থেকে চারা সংগ্রহ করবে? আমরা আনারস চাষের জন্য আনারস 4 ভাবে বংশ বিস্তার করে। এটা মূলত অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। তাহলে এই চারাকে সাকার বলা, আনারসের চারাকে সাকার বা তেওড় বলা হয়। আনারস চারাকে সাকার বা তেওড় বলা হয়। মুকুট চারা 4 প্রকার: মুকুট চারা, বোটা চারা, পার্শ্ব চারা, গুড়ি চারা। মুকুট চারা, বোটা চারা, পার্শ্ব চারা, গুড়ি চারা। মুকুট চারা হলো ফলের মাথায় যে চারা হয়। তোমরা দেখবা বাজার থেকে আনারস কিনে আনলে, অথবা তোমার বাড়িতে যদি আনারস গাছ থাকে, আনারস ফল ধরে, তাহলে দেখবা আনারস ফলের মাথায় মুকুটের মতো একটা থাকে, এটাকে বলা হয় মুকুট চারা। এটা ফল কিনে এই অংশ কেটে মাটিতে রোপণ করতে হয়। 2 নম্বর হলো গুড়ি চারা। 2 নম্বর হলো বোটা চারা। এর গোড়া, অর্থাৎ গোড়ায় বোটা, যে জায়গায় ফলের গোড়া থেকে বোটা যে চারা বের হয় তাকেই বোটা চারা বলা হয়। পার্শ্ব চারা হলো বোটা চারার নিচে কিন্তু মাটির উপরে কাণ্ড থেকে যে চারা বের হয় তাকেই বলা হয় পার্শ্ব চারা বা কাণ্ডের কেকড়ি চারা। গুড়ি চারা, গাছের গোড়া থেকে মাটি ভেদ করে যে চারা বের হয় তাকে গোড়ার কেকড়ি বা বুইয়ের চারা বলা হয়। তাই আমরা শিখলাম আনারস বংশ বিস্তার করে কিভাবে। এটা হলো প্রথমটা হলো অঙ্গজ প্রজননের মাধ্যমে, অঙ্গজ উপায়ে। 2 হলো অঙ্গজ উপায়ে আনারস বংশ বিস্তার করে। আনারস গাছে 4 ধরনের চারা হয়। এই চারাকে সাকার বলে। সাকার থেকে প্রথম আমরা মুকুট চারা, বোটা চারা, পার্শ্ব চারা এবং গুড়ি চারা, এটা তোমাদেরকে বলেছি। এখন তোমরা বাড়িতে, তোমাদের অনেকের বাড়িতেই এখন আনারস ফলের সিজন। এই সিজনে তোমরা দেখবা যাদের বাড়িতে আনারস গাছ আছে এটার সাথে মিলিয়ে নিবে, তাহলে দেখবে তুমি জিনিসটা সহজ হবে তোমার জন্য। আনারস চাষের জন্য বুইয়ের চারা বা পার্শ্ব চারা, এই দুইটা, এটা হলো সবচেয়ে উপযুক্ত বা ভালো। আনারস চাষের জন্য বুইয়ের চারা বা গুড়ি চারা বা পার্শ্ব চারা বা কাণ্ডের কেকড়ি চারা, এটা খুবই উপযোগী এবং ভালো। এখন একক কাজ, 3টি আনারসের জাতের নাম লিখো। মনে আছে তোমাদের 3টা নাম? আনারস দ্বারা প্রক্রিয়াজাতকরণ খাবারের নাম কি? জেলি। নামগুলো লেখো, তোমরা খাতা হাতে নাও। আনারসের 3টি জাতের নাম। তারপরে হলো আনারসের প্রক্রিয়াজাতকরণ কৃত খাবারগুলির নাম লিখো। আনারস চাষে মাটি কেমন করতে হবে? মাটিকে জুরজুর করতে হবে, চাষ মই দিয়ে মাটিকে জুরজুর করে সমান করে নিতে হবে।
আনারস গাছে কয় ধরনের চারা হয়? 4 ধরনের। প্রত্যেকটির নাম লিখো। তাহলে আমরা প্রত্যেকটির নাম লিখো। এখন দেখো, এবার আমরা দেখবো চারা রোপণ। আনারস গাছে চারা কিভাবে রোপণ করবো, খেয়াল করো তোমরা। মধ্য আশ্বিন থেকে অগ্রহায়ণ এই 1 মাস আনারস চারা রোপণ করার সঠিক সময়। মধ্য আশ্বিন থেকে অগ্রহায়ণ পর্যন্ত এই 1 মাস আনারস গাছে চারা রোপণ করা সঠিক সময়। সেচের ব্যবস্থা থাকলে চারা রোপণের সময় ও আরো 1-1.5 মাস পিছানো যাইতে পারে। যদি সেখানে সেচের কোনো ব্যবস্থা থাকে তাহলে কি করা যাবে, যে চারা রোপণের পরে 1-1.5 মাস পর্যন্ত এটাকে আনারস গাছের সেচের রোপণ করা যায়। এখানে দেখো রোপণ পদ্ধতি। প্রতিটা সারি থেকে সারির দূরত্ব 40 সেন্টিমিটার। আর এখানে দেখো একটা আনারসের চারা থেকে আরেকটা আনারসের চারার দূরত্ব হলো 30 থেকে 40 সেন্টিমিটার। বেডের মাঝখানে কিন্তু এভাবে ড্রেন বা লাইন করা আছে, যেটা দিয়ে পানি সহজে নেমে যেতে পারে, অর্থাৎ সেখানে পানি জন্মিতে পারবে না। পানি জন্মিলে আনারস চারাগুলি পচে যাবে বা নষ্ট হয়ে যাবে। সারি থেকে সারির দূরত্ব 40 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব হলো 30 থেকে সেন্টিমিটার রেখে চারা রোপণ করতে হয়। তারপরে আনারসে আমরা কি কি সার প্রয়োগ করব? দেখো, এটা হলো ইউরিয়া সার। এটা হলো ইউরিয়া সার। তারপরে এটা হলো সার প্রয়োগ, কি কি সার দিব? প্রথমে গোবর সার বা কম্পোস্ট সার। প্রথমে কম্পোস্ট সার, এটা গোবর না, কম্পোস্ট সার, ইউরিয়া দিতে হবে, টিএসপি দিতে হবে। এখানে আরো অনেক প্রকার সারের কথা দেখানো হয়েছে। তারপরে এটা এমপি সার বা লাল সার। এমপি সার বা লাল, মিউরেট অফ পটাশ, ট্রিপল সুপার ফসফেট, ইউরিয়া, কম্পোস্ট, জিপসাম। তাহলে আনারস চাষে এই সারগুলি চাষের পূর্বে প্রথমে দিতে হবে কম্পোস্ট। প্রথমে কম্পোস্ট দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশাতে হবে। আনারস গাছের জন্য প্রতি গাছ প্রতি যে পরিমাণ সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ একটা গাছের জন্য আনারস চারা রোপণ করার পূর্বে দিতে হবে কম্পোস্ট, আর পরবর্তীতে বাকি 4 প্রকারের সার ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম সার প্রয়োগ করতে হবে। এখন আমরা দেখব প্রতি একটি চারার জন্য কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে। পচা গোবর বা আমরা এটাকে যদি বলি কম্পোস্ট, তাহলে 290 থেকে 310 গ্রাম, ইউরিয়া 30 থেকে 36 গ্রাম, টিএসপি 10 থেকে 15 গ্রাম, এমপি 25 থেকে 35 গ্রাম, জিপসাম হলো 10 থেকে 15 গ্রাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আনারস বাড়িতে তুমিও চাষ করতে পারবে। এটা সহজ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি গাছে যে পরিমাণ সার প্রয়োগ করা হবে, সেই সারগুলো হলো গোবর সার অথবা কম্পোস্ট সার 290 থেকে 300, ইউরিয়া হলো 30 থেকে 36 গ্রাম, টিএসপি 10 থেকে 15 গ্রাম, এমপি হলো 25 থেকে 35 গ্রাম, আর জিপসাম হলো 10 থেকে 15 গ্রাম। গোবর, টিএসপি, জিপসাম বেড তৈরির সময় 3টা সার দিতে হবে। বেড তৈরির সময়, আবার বলছি, গোবর বা কম্পোস্ট, টিএসপি ও জিপসাম বেড তৈরি করার সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ও এমপি বা পটাশ চারার বয়স 4-5 মাস হলে 5 কিস্তিতে প্রয়োগ করতে হবে। সার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া ও এমপি সার চারার বয়স যখন 4 থেকে 5 মাস হয়, তখন এটাকে কমপক্ষে 5 কিস্তি, 4-5 মাস থেকে শুরু করে ফলন শুরু হবে, ফুল আসাটা ফুল হওয়া পর্যন্ত এটাকে 4-5 বার 5 কিস্তিতে ভালোভাবে মাটির সাথে সারটা মিশিয়ে দিতে হবে।
এখন এখানে দেখতে পাচ্ছ আনারস গাছের আগাছা বা অন্তর্বর্তীকালীন পরিচর্যা কি কি পরিচর্যা করা হয়। আমরা এখানে পরিচর্যার কথা বলবো। দেখো, শুষ্ক মৌসুমে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে। পরিচর্যা হলো আনারসের যখন তুমি চারাগুলি রোপণ করেছো তারপরে শুষ্ক মৌসুম হলে এটাকে কি করতে হবে? সেচ দিতে হবে। বর্ষাকালে অতিরিক্ত পানি হলে নালা কেটে পানি বের করে দিতে হবে। চারা অতি লম্বা হলে ৩০ সেন্টিমিটার রেখে আগার পাতা সমান করে কেটে দিতে হবে। যদি চারাটা বেশি বড় হয় বা পাতার আকার লম্বা হয় তাহলে ৩০ সেন্টিমিটার রেখে বাকি অংশ কেটে দিতে হবে। আনারসের জমি আগাছা মুক্ত রাখতে হবে। আনারস ফসলে তেমন কোনো ক্ষতিকর পোকামাকড় বা কোনো রোগে আক্রান্ত করে না। এটা একমাত্র ফল যাতে সাধারণত রোগে আক্রান্ত পোকামাকড় আক্রমণ করে না। তাহলে আমরা আনারস চাষ করার পর আনারস বাগানে কি কি পরিচর্যা করব বা কি কি ভাবে আমরা এটা পরিচর্যা নিব সেটা এখানে আলোচনা করা হচ্ছে। শুষ্ক মৌসুমে যদি আনারস চাষ করা হয় তাহলে এই জমিতে সেচ দিতে হবে। বর্ষাকালে চাষ করলে সেখানে পানি নিকাশের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ নালা কেটে যেন পানি নিকাশ পানি নেমে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। প্রতিটি চারা যদি লম্বা হয়ে যায় তাহলে ৩০ সেন্টিমিটার পর্যন্ত রেখে আগা সমান করে কেটে দিতে হবে। আনারসের জমি আগাছা মুক্ত থাকতে হবে। আনারস ফলে তেমন কোনো ক্ষতিকর পোকা ধরে না বা পোকা আক্রমণ করে না। তাই এই ফল গাছে আক্রমণ সংখ্যাও পোকার আক্রমণ কম। এখন আমরা দেখব কিভাবে ফল সংগ্রহ করা হয়। চারার বয়স যখন ১৫ থেকে ১৬ মাস হলে মাঘ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আনারসের ফুল আসা শুরু করে। আবার বলছি, আনারসের বয়স যখন ১৫ থেকে ১৬ মাস হলে অর্থাৎ মাঘ মাস থেকে চৈত্র মাস এই সময়ে আনারসের ফুল আসা শুরু করে। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত আনারস পাকে। জ্যৈষ্ঠ থেকে তাইলে আমরা যদি চৈত্র মাসে আনারসে ফুল আসে, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ তার মানে ৯০ দিন। ৯০ দিন ৩ মাস। আনারস পাকতে ৩ মাস অর্থাৎ ৩ মাস সময় বা ৯০ দিন লাগে। গাছ থেকে আনারস বোটা সহ কেটে সংগ্রহ করতে হয়। তারপর দেখো প্রতি হেক্টরে হানি কুইন ২০ থেকে ২৫ টন। প্রতি হেক্টরে ১ হেক্টর জায়গা জমিতে হানি কুইন উৎপন্ন হয় ২০ থেকে ২৫ টন। জায়ান্ট কিউ ৩০ থেকে ৪০ টন উৎপাদন হয়ে থাকে। তাইলে আমরা এখানে এই পাঠে আমরা শিখলাম যে আনারসের বয়স সাধারণত ১৫-১৬ মাস হলে, বিশেষ করে মাঘ মাস থেকে চৈত্র মাসে আনারস গাছে ফুল আসে। জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত আনারস পাকে, অর্থাৎ আনারস ফুল থেকে শুরু করে পাকা পর্যন্ত সময় লাগে ৩ মাস। গাছ থেকে আনারসের বোটা সহ সংগ্রহ করতে হয়। প্রতি হেক্টরে হানি কুইন আনারস ২০ থেকে ২৫ টন, জায়ান্ট কিউ ৩০ থেকে ৪০ টন ফলন উৎপাদন হয়ে থাকে। এখন তোমরা দেখো আমরা এখানে আনারস চাষ পদ্ধতি কিভাবে চাষ করবে, বেড কিভাবে তৈরি করতে হবে। আনারস চাষ করতে হবে এটা সারিবদ্ধভাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বে বেড তৈরি করে বেড থেকে বেডের একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে। তারপরে বেডগুলি প্রথমে জমিকে ভালোভাবে চাষময় দিয়ে জোর করতে হবে। তারপরে তাকে কম্পোস্ট এবং টিএসপি এই ২ রকম সার মিশিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপরে আনারসের বেড তৈরি করতে হবে। বেডের একটা নির্দিষ্ট দূরত্ব আছে। বেড হবে ১ সেন্টিমিটার উঁচু এবং ১৫ সেন্টিমিটার প্রশস্ত বিশিষ্ট বেড হবে। তারপর আনারসের সার ব্যবস্থাপনা। সারের কথাটা আমরা বলছিলাম। সার প্রথমে দিতে হবে তোমাকে কম্পোস্ট বা গোবর সার এবং টিএসপি চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে আলোচনা করলাম সে আলোচনা থেকে আমরা মূল্যায়ন পর্বে যাব। আনারস চাষের সারি থেকে সারির দূরত্ব হবে কত? 30 থেকে 40 সেন্টিমিটার। তারপর থেকে সারির দূরত্ব, গাছের গোড়া থেকে মাটি বের করে যে চারা বের হয় তাকে বুয়ের চারা বলা হয়, তারপর দেখো, পাহাড়ে ডালে আনারস চাষে জমি কেমন হবে? জমি হবে সমতল। আনারসের চারা রোপণের সঠিক সময় আমরা এই প্রশ্নগুলি উত্তর তোমরা এখানে পড়বে। এখন আমরা দেখব উত্তরগুলি এখানে আছে কিনা। প্রথম দেখো, পাহাড়ের ডালে আনারস চাষে জমি হবে বেশ খাড়া নয় হবে। আনারস চাষে রোপণের সময় সঠিক সময় হলো মধ্য আশ্বিন হইতে মধ্য অগ্রহায়ণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা আলোচনা করেছি তা আবার রিক্যাপ করছি। আনারস একটি অর্থকরী ফল। এটা আমাদের কি করা, নিজের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করি। এটা দিয়ে জেলি এবং বিভিন্ন আচার তৈরি করা হয়। এর জন্য বিদেশি বাজারে এটা প্রচুর সমাদৃত এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের এই পাঠ অনুসরণ করে আনারস চাষ ভালোভাবে পড়বে এবং আনারস চাষের জন্য নিজে উদ্যোগ নিবে। এখন আজকের এই পাঠ শেষে তোমরা বাড়িতে পাঠ্য বইয়ের এই অংশ ভালোভাবে পড়ে আনারস উৎপাদনের প্রযুক্তি, বর্তমানে আনারস উৎপাদনে অনেকগুলি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, সেই প্রযুক্তিগুলির নাম উল্লেখ করবে এবং বর্ণনা করবে। তাহলে আমরা আজকের এই পাঠ থেকে শিখলাম যে আমরা কিভাবে আনারস চাষ করব, অর্থাৎ আনারস চাষ করে কিভাবে আমাদের ফলের চাহিদা পূরণ করব এবং আমরা দেশের উন্নয়ন করব, এটা বিদেশে রপ্তানি করে কিভাবে দেশকে উন্নত করতে পারি, নিজে স্বনির্ভর হতে পারি, সেই বিষয়ে আমরা এখানে এই আনারস চাষের মাধ্যমে আমরা নিজকে প্রতিষ্ঠিত করতে, আত্মকর্মসংস্থানে নিজকে প্রতিষ্ঠিত করতে পারি। ধন্যবাদ সকল শিক্ষার্থীকে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।